দর্শক স্বাগত জানাচ্ছি ইয়াং নাইটে, সঙ্গে আছি আশিকুর রহমান অপু। আজকে কথা বলবো তরুণ কিছু সাহিত্যিকের সঙ্গে। কেউ স্কাইপেতে থাকবেন, কেউ স্টুডিওতে আছেন। তো যারা স্টুডিওতে আছেন তাদের সঙ্গে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন মুসাব্বির আহে আলী, যারা তার লেখা পড়েছেন গল্পকার হিসেবে। কেউ কেউ চিনবেন, কেউ কেউ চিনবেন না। তরুণ প্রতিভাবান লেখক, প্রথম বই, গল্পের বই বাজারে এসেছে। মুসাব্বির আহে আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং একই সঙ্গে আহমেদ রিয়াজ অনেক দিন ধরে, প্রায় 2 দশকের কাছাকাছি সময় ধরে নিয়মিত লিখছেন, ছোটদের জন্য লিখছেন। তিনি শিশু সাহিত্যিক এই শব্দটা বলতে মানা করেছেন, তার পরিচয় তিনি দিয়েছেন শিশু সাহিত্য লেখক আহমেদ রিয়াজ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে স্কাইপেতে আছেন নাইম ফিরোজ। নাইম ফিরোজ পেশায় সরকারি চাকরিজীবী, কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে এই মুহূর্তে লন্ডনে আছেন সম্ভবত। নাইব নিজে লিভারপুলে আছেন। নাইম কবি এবং বিতার্কিক, একসময় খুব তুখোর বিতার্কিক ছিলেন। আমরা নাইম, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্বাগত আপনাদের। তো দর্শক, আমরা প্রতিদিনের মতো আজকে একটু আজকের প্রধান সংবাদগুলো এক নজরে দেখে নেব, তারপরে আমাদের তরুণ এই 3 সাহিত্যিকের কাছ থেকে তাদের কথা শুনবো, সমসাময়িক বিভিন্ন ভাবনা নিয়ে তাদের কথা জানবো। আজকে প্রথম যে খবরটা আমি বিডি নিউজে একটু যেতে চাই। বিএনপি সন্ত্রাসী সংগঠন, কানাডীয় আদালত, মূলত কানাডার একটি ফেডারেল কোর্ট এই কথাটি বলেছে। একজন অভিবাসী সেখানে আশ্রয় নিতে চেয়েছিল, যিনি বিএনপির কর্মী ছিলেন, এবং বিএনপির যে অগ্নিসংযোগ বা পেট্রোল বোমার রাজনীতি এটা করবেন না, তিনি এটা ঠিক করার পর বিএনপির পক্ষ থেকে থ্রেট তিনি পাচ্ছিলেন, আর পুলিশের যে গ্রেপ্তার আতঙ্ক, দুটা মিলে কানাডায় রাজনৈতিক আশ্রয় দিয়েছিল। কানাডা বলছে যে যেহেতু বিএনপির মতো একটা সংগঠনের সদস্য তিনি, যারা বোমাবাজির সাথে জড়িত, তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া যায় না। লিটন হত্যার পরিকল্পনা কাদেরের? কাদের নিজে একজন সাবেক সেনা কর্মকর্তা, সাবেক সংসদ সদস্য। বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে দাবি, এমপি লিটন, গাইবান্ধার এমপি লিটনকে হত্যার পেছনে আছেন এই কাদের, যিনি নির্বাচনে নিজের পথ পরিষ্কার করতেই এমপি লিটনকে হত্যা করেছেন। তো এটি আজকের অন্যতম বড় খবর নিঃসন্দেহে। এবং তারেক মাসুদ, মিশুক মুনির নিহতের মামলায় বাস চালকের যাবজ্জীবন। সাধারণত সড়ক দুর্ঘটনায় সবসময় বেপরোয়া চালকরা পার পেয়ে যান। তো এবার একটি যুগান্তকারী রায় বলা যায়, যে বলা হচ্ছে 304 ধারায় তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। অর্থাৎ তিনি তার যে স্বাভাবিক যান চলাচলের ক্ষমতা, যে গতি থাকবে, তার থেকে বেশি গতিতে বেপরোয়া যান চালাচ্ছিলেন, যা উদ্দেশ্য খুন করার ছিল না, তিনি আসলে হত্যা করেছেন, এই কারণে তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। তিনটি সংবাদ নিয়ে কথা বলবো। আমি প্রথমে একটু মুসাব্বির আহে আলীর কাছে, আপনি গল্প লিখেন সমসাময়িক, আজকের এই তিনটি খবরে কোনটি আপনাকে নাড়া দিয়ে গেছে বেশি? আমার কাছে মনে হয়েছে যে বেপরোয়া গাড়ি চালিয়ে যে দুর্ঘটনাটি ঘটেছে, এটা আসলে অমানবিক, এটি খুন, এবং এটি সরাসরি এটি খুন। এই খবরটি আমার কাছে অবশ্যই আমাকে নাড়া দিয়েছে আজকে। এরকম অনেক খবরই আমাদেরকে হজম করতে হয়, আমার কাছে মনে হয়েছে। লিটন হত্যার পরিকল্পনাকারী কাদের? আর একজন সাবেক এমপি, জাতীয় সংসদের সদস্য এবং জাতীয় পার্টির সদস্য। আমি একটু আহমেদ রিয়াজ আপনার কাছে জানতে চাই, 3টা বড় খবর, আমার বাছাই তিনটাই। আপনার কি এই 3টা খবরের কোন খবরটা নিয়ে কথা বলতে চাই? আমি বলতে চাই, বিএনপিকে যে সন্ত্রাসী দল হিসেবে কানাডার আদালত ঘোষণা দিয়েছে, এটা আমাদের দেশের জন্য খুবই দুঃখজনক। কারণ রাজনৈতিক দলকে, আমাদের দেশের একটা রাজনৈতিক দলকে যখন মানে বাইরে বিদেশে হেয় করা হয়, এটা অ্যাকচুয়ালি আমাদের উপরেই আসে, মানে আমাদের দেশেরই একটা বদনাম হয়। তো রাজনৈতিক দলগুলো যাতে ভবিষ্যতে এইরকম কাজ না করে, যে জনস্বার্থ বা মানুষের জন্য হুমকি স্বরূপ, এই কাজগুলো যাতে আর না হয়, এটা একটা সংকেত। আচ্ছা, আমাদের সঙ্গে স্কাইপেতে নাইম আছেন। নাইম, এখন আপনি দেশের বাইরে আছেন, সরকারি চাকরি করেন, অনেক বিষয় নিয়ে আপনি কথা বলতে পারবেন না রাজনীতির। আপনার সাথে আমরা সাহিত্য নিয়ে আলোচনা করব। তা আমরা প্রথমে একটু মুসাব্বির আহে আলীর সাথে পরিচয় আপনাদের একটু আলাদাভাবে করে দিতে চাই। তার প্রথম বই, গল্পের বই, বইয়ের নামটা বেশ কঠিন বইয়ের নামটা একটু যদি লেখক নিজে বলেন। হ্যাঁ, গল্পের বইটির নাম হচ্ছে ঈর্ষা গাছ ও প্রার্থনা সমূহ। ঈর্ষা গাছ ও প্রার্থনা, কয়েকটি এখানে 9টি ছোট গল্প রয়েছে। সাইজ একটু ডিফারেন্ট, কোনোটা বড় কোনোটা ছোট, তবে নাম গল্প যেটি ঈর্ষা গাছ, এটা সবচেয়ে ছোট গল্প, প্রথমবারের মতো বই। এবং আপনি বলছিলেন যে আপনার ছোট গল্প পড়ে প্রকাশক নিজে আগ্রহী হয়ে বইটি প্রকাশ করেছেন। এই যে লেখালেখির আগ্রহ,
এখন তো বলা হয় যে দুর্মূল্যের বাজার, ভালো লেখা পাওয়া যায় না, প্রকাশক নিজে আগ্রহী হবেন এরকম লেখা পাওয়া যায় না। আপনার নিঃসন্দেহে সৌভাগ্যবান বা ভালো লেখেন। আপনার কাছে একটু শুনতে চাই যে বর্তমানে যে লেখালেখির অবস্থা, সাহিত্য রচনার অবস্থা, এটা নিয়ে আপনার ভাবনা আর একটু যদি জানান। বর্তমানে সাহিত্য বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে। আমি এটাকে সবসময় উদাহরণ দিয়ে বলি যে এক মুঠো বালি যদি আমি হাতের মুঠে রাখি, এটাকে ফিগার আউট করা যায় যে কতগুলো বালি রয়েছে, কিন্তু এটা একটি মেঝেতে যদি আমি ছড়িয়ে দিই তাহলে দেখা যাবে যে এখানে ফিগার আউট করা টাফ হয়ে যাচ্ছে, মনেই হবে না যে এখানে বালু আছে বা বালি রয়েছে। এটাকে যদি আমি ঝাড় দিয়ে যদি একসাথে করে আবার মুঠোতে দিই, তাহলে এটাকে আবার একটু ইউনিট ফিগার আউট করা যাবে। তো আমাদের সাহিত্যটা এখন বালুটা মেঝেতে ছড়ানো অবস্থায় রয়েছে, বাট ট্যালেন্ট এবং আমরা যেটাকে বলবো যে মেধা নিয়ে সাহিত্য করতে আসা, এটা হচ্ছে, এটা একটি নির্দিষ্ট সময় পরে প্রতিভাত হবে নিশ্চিতভাবে আমি জানি। এবং এখনকার সাহিত্যিকরা খুব বহুমাত্রিক ট্যালেন্ট হয়, কারণ তারা প্রযুক্তির সংস্পর্শে থেকে সাহিত্যের যে বিকাশটা তারা খুব ভালোভাবে পাচ্ছে, এবং এটা 20-30 বছর পরে হয়তো একটা টোটালিটিতে চলে আসবে। জি, আমি একটু রিয়াজ ভাই আপনার কাছে, আপনি শিশুদের জন্য লেখেন এবং অনেক বছর ধরে লেখেন, প্রায় 80টির মতো বই আপনার, এবং আপনার হাতে মনে হয় বেশ কিছু বই, একটা দুটো বই আছে। আপনি শিশুদের জন্য কেন লেখেন? শিশুদের জন্য লিখি কারণ হচ্ছে আমি যখন শিশু ছিলাম তখন গুটি কয়েক শিশুতোষ মানে লেখা পেয়েছি। এরপরে যখন বড় হলাম, বড় হওয়ার পরে আমার ছোট ভাই বোনরা যখন বই পড়তে চাইলো, তখন দেখলাম যে শিশুতোষ বই খুবই কম। তো আর শিশুদের লেখার একটা বৈচিত্র্যময় একটা জায়গা, তো যে কারণে শিশু সাহিত্য করার প্রতি ইচ্ছেটাও জাগলো। আপনি তো অনেকদিন ধরে লিখছেন, কি মনে হয় যে সেই জায়গাটা তৈরি করা গেছে কিছুটা, বা আপনি আপনার চেষ্টা কতটা সফল? আমি তো একজন লেখক যখন লেখেন তখন উনি 100 ভাগ চেষ্টা করেন যে পাঠকের কাছাকাছি যাওয়ার জন্য, বা তার লেখাটা যাতে ভালো হয়, সুন্দর হয়, সেই চেষ্টাটুকু করেন। তো সাহিত্যের তো কোনো নির্দিষ্ট মাত্রা নেই, এটা একটা গতিশীল চলমান বিষয়। আমরা ওই চলমান জায়গাটা থেকে কাজ করছি। আচ্ছা, আমরা শিশু সাহিত্য নিয়ে কথা বলবো, স্বাভাবিক যে সাহিত্য রচনা, গল্প উপন্যাস, সেটা নিয়ে কথা বলবো, কবি নিয়েও কথা, কবিতা নিয়েও কথা বলবো। নাইম, নাইম, আপনার সম্ভবত ল্যাপটপ বা মোবাইল খুব কাঁপছে, একটু স্থির রাখতে হবে। আপনার কাছে প্রশ্ন যে আপনি তো অনেক দিন ধরে কবিতা লেখেন, শুধু কবিতা লেখেন না, আমি যতদূর জানি যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছেন তখন রীতিমতো লিখেছেন, এবং লেখালেখিকে একটু প্রাতিষ্ঠানিক পর্যায়ে বা সাংগঠনিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টাও করেছেন, এবং কবিতা লিখতে পছন্দ করেন। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এখন আমরা যে কবিতাগুলো পড়ি, সবসময় আমরা দুঃখ করি, 70-এর দশকের কবি, 80-র দশকের কবি, 90-এর দশকের কবি, আর এখনকার কবিদের কবিতা নিয়ে আমরা একটু নাক সিটকানো ভাব দেখাই, বা আমরা বলি যে এখনকার কবিরা আমাদের টানে না। সরাসরি এখনকার কবিদের প্রতি অনেকের অভিযোগ। আপনি কবিতা লেখেন, আপনার কি ভাবনা এই বিষয়ে? ধন্যবাদ আশিক আপনাকে। আসলে তো এটি একটি আপনি বলতে পারেন যে দৃষ্টিভঙ্গিগত একটি পার্সপেক্টিভের বিষয়। আমি এই সময় কবিতা করছি, এবং তার মানে এই নয় যে আমি মহাকালের যে অবিচ্ছিন্ন যে সময়ের যে স্রোতধারা তা থেকে বিচ্ছিন্ন। আমি মনে করি যে বাংলা সাহিত্যের এই যে প্রবহমান সুনন্দ যে একটি স্রোত, বা একটি যে এই যে ডিসকোর্স, এই ডিসকোর্সটি কিন্তু বয়ে চলছে, এবং আমাদের ক্রোনোলজিক্যাল এজের কারণে কিংবা আমাদের বয়সের কারণে আমরা হয়তো এক এক সময় সেই সেই যাত্রাটির যাত্রিক হচ্ছি আলাদা আলাদা সময়ে, কিন্তু এই সুতোটি কিন্তু অবিচ্ছিন্ন। এবং সে কারণে আমি বলবো যে এখনকার কবিদের কবিতাকে সরাসরি অগ্রাহ্য করবার যে একটি প্রবণতা, এটি কিন্তু আমার কাছে আসলে বস্তুনিষ্ঠ মনে হয় না। আমার মনে হয় যে সময়টা যেহেতু অস্থির, এবং সময়টা যেহেতু নানা রকম জীবন, নানা রকম জীবন, 70-এর দশক কি এর থেকে কম অস্থির ছিল? 90-এর দশক কি, 80-র দশক কি এর থেকে কম অস্থির ছিল? আমি অস্থিরতার বিষয়টি কিন্তু আসলে মানে সেভাবে বলিনি। রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করলে হয়তো আপনি বলতে পারেন যে অস্থিরতাগুলো হয়তো আপনি মেলাতে চাইবেন, কিন্তু জীবন কিন্তু আপনি মূল্যবোধের বিষয়গুলোতে
অস্থিরতার কথা মূল্যবোধের বলছেন, জি। বিষয়গুলোতে আপনি অস্থিরতার কথা বলছি জি। আমি। উম, আহ, আপনি মনে করছেন যে এখনো কবিতা হচ্ছে এবং সেগুলোকে একটু দেখার দৃষ্টিভঙ্গি থেকে দেখলেই হয়? তো আমার একটু আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আমরা দেখতাম যে 2000 সালের পরে একবিংশ শতাব্দীতে এসে আমাদের সমকালীন কবিরা একটু কঠিন শব্দে ডিকশনারি খুঁজে শব্দ নিয়ে এসে কবিতা লেখা শুরু করলো। যদিও এর বিপরীত ধারার লেখক একজন বসে আছেন আমাদের সামনে, সেটা নিয়েও কথা বলবো। আপনি কি মনে করেন যে এই প্রবণতার কারণ কি? আসলে দেখুন, মানুষ মাত্রই গুরুত্ব পেতে চায়, আর কবিরাও মানুষের সার্বিক সেটের বাইরে নয়। জি। তো যেহেতু কবিদেরকে আমরা মানুষ হিসেবেই দেখতে ভালোবাসি, কিংবা মানুষের বাইরে দেখতে ভালোবাসি না, সেহেতু এই কবিদের যে প্রাধিকার পাবার যে একটি প্রয়াস, সেই জায়গা থেকে কবিরা মানে মানে আমি দেখেছি, আমি লক্ষ্য করি, আমি নিজেও পাঠক হিসেবে দেখেছি যে অনেকেই ভাবগতভাবে কাঠিন্য সৃষ্টি করবার চাইতে কাঠামোগত শব্দ দিয়ে একটা কাঠামোগত কাঠিন্য সৃষ্টির একটি ঠিক। প্রয়াস নিয়ে থাকেন। কিন্তু এটি কিন্তু আরোপিত, এবং এটি কোনো কোনো ক্ষেত্রে কাম্যও না। রবীন্দ্রনাথ থেকে ধার করেই বলতে হয় যে কঠিন কথা, সহজ কথা বলতে আমায় সহজে, সহজ কথা যায় না বলা সহজে। আসলে এই সহজ কথাই কিন্তু হৃদয়ের অন্তঃপুরে খুব দ্রুত প্রবেশ করে। তাই আমি মনে করি না যে আরোপিত শব্দ দিয়ে কবিতায় ভাবগাম্ভীর্য না, তৈরি করার কোনো কৃত্রিম এই প্রয়োজন কারণে আসলে রয়েছে। বোধহয় পাঠক এবং কবির মধ্যে সেই মিলনটা অত মধুর হচ্ছে না ইদানিং, না? এই জায়গাটাতে আমার একটু আপনার সঙ্গে একটু ডিফারটা করব এই কারণে যে আসলে কিন্তু আগের অন্যান্য সময়ের তুলনায় আপনি লক্ষ্য করে দেখবেন যে এই সময়ে এই যে সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যমে মানুষ যে পরস্পরের খুব কাছে চলে এসেছে, হুম। এবং স্থান এবং সময় নিরপেক্ষ ভাবে মানুষ কিন্তু অনেক বেশি কনজেস্টেড একটা গ্লোবাল ডাইমেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এর ফলে মানুষ লিখছে বেশি, পড়ছে বেশি, জি, এবং জি। বহুমুখী যোগাযোগটা প্রতিক্রিয়া বহুমাত্রিকতায় করতে পারে। চলে গেছে। নাইম, বহুমাত্রিক যোগাযোগ। আপনার হ্যাঁ। কবিতা ভাবনা দূরত্ব। জানলাম, আমরা আরো আপনার কিছু ভাবনার কথা জানবো। আমরা একটা বিরতিতে যাব, তার আগে একটু জানিয়ে রাখি যে নাইমকে যে প্রশ্নগুলো করছেন তার বিপরীত একটা ধারা তৈরির চেষ্টা করছেন আমাদের আজকে যে দুই অতিথি সহজ ভাষায় লেখার চেষ্টা করছেন। এবং আহে আলী তিনি তার চরিত্রের নামগুলো জাহানারাকে জানারা করেছেন। আমি জিজ্ঞেস করেছি জানারা কেন, বা রাজনকে তিনি রাজেন বলেছেন। এর উত্তরটা আপনি আমাকে যা দিয়েছিলেন একটু আরেকবার শুনতে চাই। হ্যাঁ, চরিত্রের নামগুলো আমি একদম মানে একদম বস্তুনিষ্ঠভাবে নেওয়ার চেষ্টা করেছি। গ্রামাঞ্চলে বা মফস্বলে যে নামগুলো আমরা দ্রুত গতিতে বা ডাকতে ডাকতে যেরকম যেটা হয়ে যায়। হয় গল্পে সাধারণ মানে মূলত আমার কাছে যেটা মনে হয়, গল্পের মধ্যে কাব্যিক ধারা, গল্পের গাল্পিক ধারা, এগুলো বজায় রেখে আমি যদি বস্তুনিষ্ঠভাবে নামগুলো নেই এবং কাহিনীটাকে একটু আরো বেশি প্র্যাকটিক্যাল করার চেষ্টা করি, এটাই পাঠকের কাছে যাবে। আচ্ছা, আমরা দুজনের কাছ থেকে শুনবো, নাইমের কাছ থেকে যাব, এবং এই মুহূর্তে একটা ছোট্ট বিরতিতে যাব। দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি। আশিকুর রহমান আছি ইয়াং নাইটে, এবং আপনারা জানেন আজকে সাহিত্য নিয়ে কথা বলছি, সমসাময়িক সাহিত্য রচনা নিয়ে। তিনজন আছেন আমাদের সঙ্গে। স্টুডিওতে আছেন মুসাব্বির আহে আলী, তার প্রথম বই এবারের বইমেলায় এসেছে ঈর্ষাগাথ ও প্রার্থনা সমূহ, অসাধারণ প্রচ্ছদে ছোট গল্প। তিনি সহজ ভাষায় লেখেন, একেবারে কথ্য ভাষাটাকে গল্পের মধ্যে তুলে আনার চেষ্টা। এবং আমরা আরেকজন কে পেয়েছি, শিশু সাহিত্যিক, তিনি বলতে মানা করেছেন, তিনি বলছেন শিশু সাহিত্য লেখক আহমেদ রিয়াজ। তার বই ভুতুড়ে রহস্য সহ তিনি কয়েকটি বই নিয়ে এসেছেন দেখানোর জন্য। শরৎরানী, শামুক মেঘেরা, এইরকম ছোট বাচ্চাদের জন্য, শিশুতোষ এবং কিশোরদের জন্য লেখা। এবং এই বইগুলো যুক্ত বর্ণবিহীন গল্প, অর্থাৎ একেবারে যারা প্রথম পড়তে শিখেছে তারা যেন সহজে পড়তে পারে। অসাধারণ কিছু বই, এবং প্রায় 2 যুগ ধরে, 2 দশক ধরে তিনি লিখছেন। তো আমরা একটু এবং স্কাইপেতে কবি নাইম ফিরোজ রয়েছেন লন্ডন, যুক্তরাষ্ট্র থেকে। আমরা একটু আহমেদ রিয়াজের কাছে আসবো। আহমেদ রিয়াজ, একটু বলছিলাম যে সহজ করে লেখা, শিশুদের জন্য সহজ করে লেখা আপনি চেষ্টা করছেন। আমরা একটা সময় শিশু সাহিত্য বলতে ঠাকুরমার ঝুলি, সবার বাসায় একসময়
খুব সহজে পাওয়া যেত। শিশুদের জন্য ঈশপের গল্প, বিভিন্ন রূপকথা, বিভিন্ন দেশের রূপকথা, ছোট ছোট সিন্ডারেলা পড়ে বড় হওয়া, এই সময়টা কি আমাদের এখনকার শিশুরা হারিয়ে ফেলছে? ওরা তো এই মানের সাহিত্য কি পাচ্ছে, বা এই বইগুলি কি আসলে এখনকার শিশুদের কাছে যায়? শিশু সাহিত্য শুধু শিশু সাহিত্য না, সাহিত্যই হচ্ছে গতিশীল একটা বিষয়, এবং ঠাকুরমার ঝুলির যেই কনসেপ্ট এবং যেই লেখা, যেই কাহিনী বিন্যাস এখনকার সামাজিক প্রেক্ষাপটে এবং বড় হওয়ার সঙ্গে পারিপার্শ্বিকতার সঙ্গে ওই গল্পগুলো আসলে যায় না। মানে কারণ একটা রাজার 7টা রানী, এটা কিন্তু এখনকার বাস্তবতার সঙ্গে কোনোভাবেই মানানসই নয়। আর ঈশপের গল্প যেইগুলো মানে ওইগুলো তো হচ্ছে নীতি কথামূলক হ্যাঁ, গল্প, গল্প হলো শেষে একটু নীতি কথা থাকে। নীতি কথা থাকে। এখন আমরা শিশুদেরকে নৈতিক বা নীতি কথা কেন বলবো? তারা তো স্কুলে যায়, পড়ে, প্রত্যেকেই সারাদিন নীতি কথা আচ্ছা, আমরা মনে হয় বলে বিতর্ক যাচ্ছে। করার সময় চলে আসছে। একটা ফোন নেব, টেলিফোনে দর্শক আছেন। দর্শক নাম বলবেন, কোথা থেকে বলছেন, তারপরে মন্তব্য বা প্রশ্ন। হ্যালো। অপু ভাই, আপনাকে অসম্ভব ধন্যবাদ জানাচ্ছি উপস্থাপনার জন্য, এবং সাথে সাথে এটিএন নিউজকে জানাচ্ছি এত সুন্দর প্রোগ্রামগুলো করার জন্য। তো যেহেতু সময় কম, আমি মোহাম্মদ মুসলিম আলী জনি, ঘাটপাড় হাতবেগ, খলিফাপট্টি, দেওয়ানবাজার, চট্টগ্রাম থেকে বলছিলাম। জি। আমার প্রশ্নটা হচ্ছে ভাইয়া, এই যে ইয়াংদের জন্য যেগুলো লেখা হয় ওগুলোকে আরো একটু মানে গতিশীল, অর্থাৎ আমরা যারা পড়ি আগে যেগুলো যারা পড়ছিলেন আর কি, এখনো দেখি ইয়ের মধ্যে, স্টলের মধ্যে রয়েছে এই ধরনের মধ্যে এমন কোনো কিছু রোমান্টিক বা বাংলাদেশের এই মুক্তিযুদ্ধ ভিত্তিক অথবা আমাদের দেশীয় সংস্কৃতির ভিতরে রেখে এই ধরনের কোনো কিছু কি করা যায় কিনা, এই প্রশ্নটাই আমার কাছে। আচ্ছা, আমি প্রশ্নটা, মুসলিম ভাই অনেক ধন্যবাদ, প্রশ্নটা শুনেছি। আমি জানি না আমার লেখকরা আছেন আমার থেকে বেশি জানেন, তারা উত্তর দেবেন। আহমেদ রিয়াজ, আপনি বলছেন যে আমরা গল্পের বইয়ে নৈতিকতার, ঈশপের মতো কারোর জন্য খেলা, কারোর জন্য মৃত্যু, এসব কথা কেন বলবো? কিন্তু এইগুলো পড়ে কি আসলে একসময় আমরা গড়ে উঠিনি, বা আমাদের আগের প্রজন্ম গড়ে ওঠেনি? না, তার থেকে কি ভালো কিছু পেয়ে গড়ে উঠছে আমার এখনকার প্রজন্ম, না দুর্বলতা কিছু থেকে যাচ্ছে সে না, এখনকার প্রজন্মের বিষয়টা হচ্ছে তারা বই কম পড়ে। তারা স্কুলের পাঠ্য বইয়ের বাইরে গল্পের বই কিংবা অন্য অনেক বই, জগৎ, হ্যাঁ, তারা অন্য বই পড়ার সুযোগটুকু পায় কম। তাদের আগে যখন আমরা পড়তাম তখন স্কুলের পাঠ্য বইগুলো ছিল শুধুমাত্র, এখন বোর্ডের বইগুলো বাদে, পাঠ্য বই বাদে প্রত্যেকটা স্কুলে কমপক্ষে 10টা থেকে 12টা বাড়তি বই পড়তে হয়। ওরা সকাল ঘুম থেকে উঠে রাত্রে 10টায় পর্যন্ত পাঠ্য বই পড়েই, তার মধ্যে ওদেরকে ভিডিও গেমস টানছে, হ্যাঁ, ওদের মধ্যে কার্টুন টানছে, কিন্তু ওদেরকে শিশু সাহিত্য টানছে না কেন? শিশু সাহিত্য টানছে না। শিশু সাহিত্য মানে বই পড়ার মতো সময় এবং পরিবেশটা তারা পাচ্ছে না। এটা পেলে আমরা একটু ইয়ের কাছে আসবো। আহে আলীর নামে আহে ছিল না, মুসাব্বির আহমেদ ছিল নামটা, সেটা ভেঙে মুসাব্বির আহে আলী করেছেন। কারণ হচ্ছে যেন একটা স্বতন্ত্র নাম তৈরি হয়। মুসাব্বির আহমেদ নামে অনেকেই বোধহয় আছেন, এই কারণে 4-5 জন লেখা দিয়ে স্বাতন্ত্র্য তৈরি করা। মানে লেখকের উদ্দেশ্য কি আসলে এটা থাকবে, না লেখকের উদ্দেশ্য থাকবে তার মেসেজটা যেন মানুষের কাছে পৌঁছা যায়? হ্যাঁ, এই বিষয়ে আমার একটু বলা রয়েছে। আমি মেসেজটা যদি যত ইউনিকভাবে দিতে পারি তত মানে সুন্দরভাবে তাদের কাছে পৌঁছবে। আর এটা আমার সাহিত্যিক নাম বলতে বোঝাচ্ছে আমি শিল্পচর্চা, যে কোনো মাধ্যমে শিল্পচর্চা করার জন্য নামটিকে আমি নির্বাচন করেছি। নাম দিয়ে স্বাতন্ত্র্য বা প্রচ্ছদ দিয়ে না, স্বাতন্ত্র্য এটা মোটেও, এটা প্রচ্ছদ এবং নাম এটা গৌণ ব্যাপার। মেইন ব্যাপার রয়েছে, মানে যে মূল ব্যাপারটা রয়েছে, আমি সাহিত্যের মধ্যে যে কি বলতে চেয়েছি, কন্টেন্টটা কি, এবং এটার গুরুত্বটা কি, বা এটার ডেপথটা কি, গভীরতা কতটুকু, বা সমাজে বা দেশে বা আন্তর্জাতিকভাবে এটা কিভাবে যাচ্ছে। আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু এটা ইয়াং নাইট অনুষ্ঠান, মানে ইয়াংদের নিয়ে, প্রমিজিং ইয়াংদের নিয়ে, এখানে আমি একটা কথা বলতে চাই যে আমি নিজে টেক্সটাইল ইঞ্জিনিয়ার পেশাগতভাবে। আমি একটা বেসরকারি
প্রতিষ্ঠানে চাকরি করছি, করেন, হ্যাঁ। কিন্তু ওখানে আমাদের টেক্সটাইল, নোয়াখালী টেক্সটাইল, ওখানে অনেকগুলো প্রমিজিং অনেক ছেলেপুলে বেরোচ্ছে। তারা এই ইন্ডাস্ট্রিতে মানে ইকোনমি, যেহেতু একটা লিডিং ইকোনমি আছে টেক্সটাইল, তো তারা এখানে আসবে। এরকম অনেক ছেলে, মেধাবী ছেলে নোয়াখালী ওখানে রয়েছে। আমরা আন্দোলন করে এখানকার কমপ্লেক্স তৈরি করেছি, বাজেট পাস করিয়েছি, ফার্স্ট বেস থেকে এখন নবম বেস চলতেছে। এখন অনেক ছেলে পেলে এখানে বেরিয়ে যাচ্ছে। সাহিত্যিক বা শিল্পচর্চা, ওখানে অনেকগুলো সংগঠন রয়েছে। সবচেয়ে বেশি সংগঠন এখনকার আঞ্চলিক টেক্সটাইলগুলোর মধ্যে আমাদের তাতে সবচেয়ে বেশি, এবং এটা বিভিন্নভাবে আমি যুক্ত ছিলাম। আমি আমার লেখালেখি স্ফুরণ হয় ওখান থেকেই। আচ্ছা। আর যেটা বলতে চাচ্ছিলাম যে সাহিত্যের যে এখনকার বর্তমান মানে অবস্থা, এখানে জাস্ট মানে পড়াশোনা করে আসার চেষ্টা করছি আর কি। আন্তর্জাতিক বা মহাদেশীয় যে গল্প বা উপন্যাস বা সাহিত্য চলছে, এগুলো পড়াশোনা করে। আমার ব্যক্তিগত একজন ফ্রেন্ড রয়েছেন, ওলুফেমি টেরি। উনি আফ্রিকান, আমার বয়সী, আমার থেকে কয়েক বছর বড় হবে। উনি লেখালেখি করছেন এবং ওনার দুটি বই রয়েছে, মানে একটা হচ্ছে গোয়ের্নিকা এবং আরেকটা হচ্ছে দি কন্ট্রাস্ট। এই দুইটা বই দিয়ে উনি অলরেডি এখনকার আফ্রিকান একটা পুরস্কার পেয়েছেন। আমার থেকে আমার মানে ইমেইলে আমার সাথে কথা হয়, তার সাথে আমার কিছু প্রজেক্টও রয়েছে। আমার দু একজন বন্ধু এখন সার্ক লিটারেচার ফেস্টিভ্যালে রয়েছে। এই যে মানে যোগাযোগ, হ্যাঁ, যোগাযোগটা তৈরি করা, শুধু দেশের সাহিত্য না, এ তো গেল হচ্ছে মানে বহির্বিশ্ব সাহিত্যের সাথে লেখকের যোগাযোগ। পাঠকের সাথে যোগাযোগটা কিভাবে হয়? পাঠকের সাথে যোগাযোগের প্রথম মাধ্যম হচ্ছে আমি বস্তুগতভাবে বইটা আমি কোনো মানে প্রকাশনীর মাধ্যমে তাদের হাতে দিলাম, তাদের হাতে দেওয়া, নিজের সার্কেলে দেওয়া, আলোচনা করা। যেমন ইয়াং নাইটও তো একটা যোগাযোগের মাধ্যম, ফেসবুকে দেওয়া। আমি সে কথা বলছি না, আমার রবীন্দ্রনাথ বা শরৎচন্দ্র আমাকে কেউ তুলে না দিলেও একটা যোগাযোগ বোধহয় পাঠকের সাথে তাদের হয়ে গেছে বা হচ্ছে। বা এখন জাফর ইকবাল, এখনকার যারা লেখক, তাদের মধ্যে সবচেয়ে বেশি বই বিক্রি হয়, তার সাথে পাঠকের যোগাযোগ বিজ্ঞাপনের মাধ্যমে হতে হয় না, লেখার মাধ্যমে। না, এখানে আমার একটু বলার রয়েছে। আপনি শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ তাদের কথা বলেছেন, সাহিত্য করেছেন। তারা দীর্ঘ সময় ধরে সাহিত্য করে আসছেন এবং তারা তাদের যুগে সম্পাদকদের, আপনার কথা বলছি না, এই সময় যারা লেখালেখি করেন, আমি আসছি ওখানে, আমি আসছি। তো ওনারা চিঠি চালাচালির মাধ্যমে, সম্পাদকদের মাধ্যমে একটা পর্যায়ে তারা একটি প্রকাশনার সাথে জড়িত ছিলেন। এখনো তাই হচ্ছে। এখন ফেসবুকে ইনবক্সে চলে যাচ্ছে ব্যাপারটা, পোস্ট, কমেন্ট, সরাসরি ইন্টারঅ্যাকশনে চলে যাচ্ছে। এটা আরো বেশি ইফেক্টিভ আমি মনে করি। আমি যেটা বলেছিলাম, ওই যুগের চেয়ে এখন বোঝা যাচ্ছে না, কিন্তু একটা সময় পরে বোঝা যাবে। ফেসবুককে বা এই মিডিয়াগুলোকে অনেকেই ফালতুভাবে দেখছে, কিন্তু আমি মনে করি কি এগুলোর অনেক বড় প্রভাব রয়েছে। সামনে সাহিত্য তৈরি হবে, এই সাহিত্যের এই টেকনোলজির এই অংশটা দিয়েই তৈরি হবে। ফেসবুক মানে এটা অবশ্যই একটা বৃহৎ সাহিত্যিক প্রকাশের মাধ্যম হিসেবে সামনে আসবে, যে যাই বলুক। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি একটা কবিতা আজকে পোস্ট করলাম, একটা গল্প পোস্ট করলাম, এটা মুহূর্তের মধ্যে সবার কাছে চলে যাচ্ছে, রিয়েকশন চলে আসছে। আমি হয়তো তাকে সে আমাকে বলছে যে ধন্যবাদ এত সুন্দর একটি লেখা পোস্ট করার জন্য। এই যে ইন্টারাকশনটা আগের যুগে হতো না, একটা চিঠি দিয়ে পশ্চিমবঙ্গ থেকে ঢাকায়, ঢাকা থেকে শিলিগুড়ি, ওখান থেকে সাহিত্যিকরা কিভাবে অত কষ্ট করে চিঠি চালাচালি করে দিতেন। আপনার সাথে মনে হয় নাইমেরও খুব ভালো যোগাযোগ আছে। হ্যাঁ, নাইমের প্রকাশিতব্য বইয়ের আমি ফ্ল্যাপ লিখেছি, যেটি পৃথিবীর শেষ কয়েক ছত্র মেঘপত্র, আমি লিখেছি, গতকালকে লিখেছি। থিওরি থেকে আসছে। হ্যাঁ, থিওরি থেকে মাইবুম সাধন করছেন, এটা আমার কবি বন্ধু মাইবুম সাধন, সে এটা করছে। আচ্ছা, মানে এই লেখকদের আন্তঃলেখক এখন যোগাযোগ ভালো হচ্ছে। আচ্ছা, অনেকে বুঝতে পারছে না। আপনার কাছে একটু আসবো, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। সেটা হচ্ছে আপনার কালকে সম্ভবত আপনার নতুন বই আসছে, পৃথিবীর শেষ কয়েক ছত্র মেঘপত্র। একটু আপনার কাছে জিজ্ঞাসা করবো যে এই যে যোগাযোগ লেখক, কবি, সাহিত্যিকদের মধ্যে, রবীন্দ্রনাথের যুগে একরকম ছিল চিঠি চালাচালি, এখন ফেসবুকে নিজেদের মধ্যে কথা হচ্ছে, আড্ডা হচ্ছে, অনেক রকম যোগাযোগ হচ্ছে, এবং আমরা বলছি যে সাহিত্য রচনার মান কতটা বাড়ছে বা কতটা আসলে ভালো সাহিত্য হচ্ছে, এগুলো নিয়ে আমরা একটু চিন্তা করি, আলোচনা করি। আপনার কি মনে হয়? অত্যন্ত ভালো একটি বিষয়ের অবতারণা। দেখুন, আমি তো সাহিত্যের আন্তর্জাতিকীকরণে বিশ্বাসী। আমি যে প্রসঙ্গটি আসলো তার প্রেক্ষিতে বলতে চাই যে সেই সময়কার সীমাবদ্ধতাগুলোর কথা আমরা জেনেছি, যে তখন পত্রযোগে
কিংবা ঘোড়ার গাড়িতে বা নানা রকম অনাধুনিক পদ্ধতিতে কিন্তু মিথস্ক্রিয়াগুলো বা যোগাযোগগুলো রক্ষা করা হতো। কিন্তু এই সময়ে যখন আপনি বহুমাত্রিক ভার্চুয়াল ওয়ার্ল্ডে বা জগতে আপনি প্রবেশ করে ফেলেছেন এবং আপনি ফেসবুক, স্কাইপি কিংবা এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলোর আশীর্বাদ পুষ্ট, তখন কিন্তু এই বহুমাত্রিক যোগাযোগটা আপনাকে আরো বেশি সমৃদ্ধ এবং ঋদ্ধ করছে। আপনি মুহূর্তেই না, জেনে আমরা ফেলছেন আমরা শেষ পৃথিবীর কোথায় পর্যায়ে কি চলে হচ্ছে। আসছি। আপনার কাছে আরেকটি প্রশ্ন করে শেষ করবো, সেটা হচ্ছে আমাদের এখন যারা কবি সাহিত্যিক, আমরা জানি আপনাদের আগের যে প্রজন্ম তারা সমাজে একটা রাজনীতিতে, সমাজে, দেশে একটা বিশাল প্রভাব রেখেছেন সবসময় তাদের সাহিত্য রচনার পাশাপাশি সামাজিক অ্যাক্টিভিটিস এবং সাহিত্য দিয়েও। এখনকার কবি সাহিত্যিক লেখকরা সমাজের উপর কতটা আসলে প্রভাব ফেলতে পারছেন, বিশেষ করে তরুণদের কথাই যদি বলি? আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে সামাজিক যে প্রক্রিয়াতে সক্রিয় অংশগ্রহণের যে বিষয়টি আপনি বললেন, সেটির ধরন কিন্তু পাল্টেছে। এই সময়ে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে তরুণরা রাজনীতি বিমুখ হয়েছে বা সমাজ বিমুখ হয়েছে বা সভ্যতা বিমুখ হয়েছে, কিন্তু আপনি বিপরীতভাবে দেখবেন যে এখনো যে কোনো মানবিক প্রয়োজন সামনে এসে দাঁড়ালে সেই তরুণরা, তাদের সামনে এখন যা কিছু রয়েছে তা দিয়ে ভিন্নতা কিন্তু আছে, তারা কিন্তু কোথাও লক্ষ্যভ্রষ্ট অংশগ্রহণ হয়নি। জি, না, লক্ষ্যভ্রষ্ট অনেক এবং ধন্যবাদ। সময়ের প্রচন্ড অভাবে আশাবাদী। থামিয়ে দিতে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। হয়তো আবারও পরে কথা হবে। আপনাদের কাছে এক বাক্যে শুনবো, কি মনে করেন যে এখনকার লেখক, কবি, সাহিত্যিক সমাজ পরিবর্তনে, সমাজের হাল ধরাতে কতটা সক্রিয় আছেন বা কত সক্রিয় দায়িত্ব পালন করতে পারছেন? আয়া আলী। ধন্যবাদ। সাহিত্যের যারা কর্মী এখন, তারা তাদের যে লেখাগুলো দিয়ে সমাজে যে প্রভাবের কথা বলছেন, প্রভাবিত হচ্ছেন। যেহেতু পাশাপাশি অনেক মিডিয়া রয়েছে, শিল্পচর্চার অনেক মাধ্যম রয়েছে, এখানে বিনোদনের অনেকগুলো বিষয় চলে আসছে। আমরা কোনটা ছেড়ে কোনটা, অফিস করে এসে বাসায় একটা বই শেষ করতে পারি না, 2-3 আচ্ছা, মানে একটা হিজিবিজি অবস্থা হিজিবিজি, আমরা রয়েছে। কোনটা ছেড়ে জি, কোনটা করব? আপনি কতটা আশাবাদী, এক বাক্যে খালি? আমি খুবই আশাবাদী সাহিত্যিকদের বিষয়, যে যারা মানে আপনিও লেখালেখি পজিটিভ। করছেন। তো আমরা তিন অবশ্যই সাহিত্যিক, তিন positive। লেখক, কবি, সাহিত্যিক, লেখক সবাই আশাবাদী। এই আশা নিয়ে আজকের ইয়াং নাইট শেষ করছে। এই আশা, স্বপ্ন নিয়ে ঘুমোতে যান। কাল আবারও দেখা হবে ইয়াং নাইটে। অন্যান্য অনুষ্ঠান তো আছেই। ভালো থাকুন, সুস্থ থাকুন।